প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান ডিসকাশনে। আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। বর্তমান বিশ্বে ক্রেতার চাহিদা অনুযায়ী সেবা দেওয়াই প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য। ব্যাংকিং খাতেও বিষয়টি বেশ স্পষ্ট। ক্ষুদ্র ক্ষুদ্র একক ক্রেতাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে বলেই রিটেল ব্যাংকিংকে বলা হয় ভোক্তা ব্যাংকিং। ডিসকাশনের আজকের পর্বে রিটেল ব্যাংকিং নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা ব্যাংকের হেড অব রিটেল জনাব এইচ.এম. মুস্তাফিজুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে প্রোগ্রামে। একটু প্রথমেই আমার বলেন যে রিটেল ব্যাংকিং বলতে আসলে ব্যাংকগুলো কি কি কাজ বা কি কি সেবা দিয়ে থাকে? ধন্যবাদ। রিটেল ব্যাংকিং এর নাম হচ্ছে পার্সোনাল ব্যাংকিং। মানে আমরা ব্যাংকের পরিভাষায় বলি যে একটা ব্যক্তিকে যে ধরনের সেবা দেওয়া যায়, যা কিছু আছে আপনার, আমি যদি বলি অ্যাসেট আছে, লাইবিলিটি আছে। আর একটা সহজ ভাষা হচ্ছে লাইবিলিটিকে বলা হয় ডিপোজিট প্রোডাক্ট আর অ্যাসেটকে বলা হয় লোন প্রোডাক্ট। এই একটা ব্যক্তিকেন্দ্রিক যত রকম ডিপোজিট সে ব্যাংকে রক্ষা করবে বা যত রকম লোন সে ব্যাংক থেকে নিবে সব রিটেল অধীনে পড়বে। আমি সহজ ভাষা বলতে পারি, আমরা শুনে থাকি সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ডিপিএস, এফডিআর, এগুলো আমরা খুব পরিচিত শব্দগুলো আমাদের কাছে। এইগুলি যদি ব্যক্তিকেন্দ্রিক হয় সেগুলো রিটেল অধীনে পড়বে। অন্যভাবে মানে আমি এই সাইডটা বললাম হচ্ছে আপনার লাইবিলিটি সাইড বললাম। আবার যদি অন্যদিকে দেখি, যেখানে অ্যাসেট বলি, সেখানে আপনার শুনে থাকবেন হোম লোন, কার লোন, অটো লোন, ক্রেডিট কার্ড। এই সমস্ত সেবা যখন একটা ব্যক্তি গ্রহণ করবে, সে উদ্দেশ্য হবে সে তার আলটিমেট সেই কনজিউম করে প্রোডাক্টটাকে, তখন সেটাকে আমি ভোক্তা ব্যাংকিং বলবো আর কি। অন্যভাবে এই প্রোডাক্ট মানে যখন সে উপভোগ করছে, এর সাথে কিন্তু কিছু সেবা সে নিয়ে থাকে, এটাকে আমি অল্টারনেট ডেলিভারি চ্যানেল বলি। যেমন আপনি বাসায় বসে আপনি ব্যাংকিং করবেন, ইন্টারনেট ব্যাংকিং করবেন, আপনি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং করবেন, আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রানজ্যাকশন করবেন, এই সমস্ত কিছু রিটেল ব্যাংকিং ওদের পড়বে আর কি। এর বাইরে যে ব্যক্তিগত ব্যাংকিং আপনি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করেন, সেগুলো রিটেল অধীনে পড়বে আর কি। তার মানে আপনি সহজ কথা বলতে গেলে একজন ব্যক্তি যে কোনো রকম ব্যাংকিং সেবা যদি যা কিছু নিয়ে থাকবেন সব রিটেল ব্যাংকিং অধীনে পড়বে। সেক্ষেত্রে একটা বড় হচ্ছে যে এই করোনার সময় আসলে এই ধরনের রিটেল ব্যাংকিংয়ে কী ধরনের প্রভাব পড়েছে? বর্তমানে আমাদের এই করোনার কারণে আমাদের জীবনযাত্রার পদ্ধতি বদলে গেছে। আগে আমরা যতটা মানে ফেস টু ফেস ইন্টারাকশন করতাম, সকল ক্ষেত্রে কমে গেছে। সেটা ব্যাংকে বলেন, দোকান ব্যবসা বাণিজ্য বলেন, পারিবারিক বলেন। তো এই জায়গাটাতে কিন্তু নতুন একটা সুযোগ উদ্ভব হয়েছে। ডিজিটাল ব্যাংকিংয়ে প্রসার ঘটার সুযোগ তৈরি হয়েছে। আমরা যারা ব্যাংক আছি সবাই কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছি। বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা কাজে লাগাচ্ছে। যেমন আমি বলতে পারি, আমরা এই করোনার সময় আমরা একটা নতুন প্রোডাক্ট বাংলাদেশে প্রথম আমরা লঞ্চ করেছিলাম, যে অ্যাকাউন্ট ফ্রম হোম। আমরা দেখতে পেরেছিলাম যে মানুষ এখন ব্যাংকে এসে অ্যাকাউন্ট করার মতো অবস্থা নাই। সুতরাং আমরা তাদেরকে সেবাটা উন্নত করেছিলাম যে বাসায় বসে সে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতে পারবে। আমাদের নির্ধারিত এজেন্টরা তারা ওই স্বাস্থ্য যে নিরাপত্তাগুলো মেনটেন করে তার বাসায় গিয়ে ডেবিট কার্ড এবং চেক বই দিয়ে আসবে। এবং এখানে কিন্তু কোনো প্রাথমিক ডিপোজিট জমা করতে হবে না। তাতে করে হয়েছে কি, মানুষ বাসায় বসে কিন্তু নতুন ব্যাংকের সেবা উপভোগ করতে পেরেছে। আর ব্যাংকে যদি আপনি বলেন, ব্যাংকের দিক থেকে ব্যাংকের চ্যালেঞ্জ কী ছিল, যে সার্ভিসটাকে নিশ্চিত করা। কারণ 24/7 সার্ভিসটাকে নিশ্চিত করা ছিল আমাদের বড় চ্যালেঞ্জ, যে কারণে আমরা কল সেন্টার ক্যাপাসিটি বাড়িয়েছি এই সময়টাতে। এবং আগামী যে ব্যাংকিং, যে আপনি বলেন যে ডিজিটাল ব্যাংকিং হচ্ছে আসলে ব্যাংকের মূল মানে চালিকা শক্তি হবে। এবং একটা কথা বলা হয়ে থাকে, আগামী ধরেন 2040 সালের মধ্যে মানুষের বেশিরভাগ ব্যাংকিং সেবা সে অনলাইনে করবেন। অলমোস্ট 95% আমাদের সাথে অনলাইনে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে যাবে। কারণ এতে করে হবে কি, মানুষ অর্থ সাশ্রয় হয়। যে বিক্রেতা থাকেন তার কিন্তু মানে তার সেলিং কস্ট কিন্তু অনেক কমে যায়। সুতরাং অনলাইনের প্রসার ঘটবে। বলতে চাচ্ছি যে এই যে আপনি যেটা বলছেন যে আগামী দিনের ব্যাংকিং হবে ডিজিটাল ব্যাংকিং হবে, বা করোনার সময় স্বাস্থ্যবিধি মানার কারণে আপনার অনেক সময় মানে আপনার শারীরিক উপস্থিতির মাধ্যমে ব্যাংকিং করা সম্ভব হচ্ছে না, কিন্তু ব্যাংক তো আমাদের মানে প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সেক্ষেত্রে আমাদের গ্রাহকরা, আমি দুদিক দিয়ে জানতে চাই, আমাদের গ্রাহকরা কতটা আপনার এ ব্যাপারে আপনার ছিলেন, সহজ ছিলেন, আর আপনাদের পক্ষ থেকে আসলে কতটা আপনাদের করা সম্ভব হয়েছে? হ্যাঁ, প্রথম হলো যে আমরা প্রথম যেটা বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের অর্থের যার ব্যক্তিগত অর্থ জমা করেছেন ব্যাংকে, এই অর্থ প্রবাহটা যেন সবসময় গতিশীল থাকে। সে যেন কোনোভাবে এটা না ভাবে যে আমার অর্থটা উত্তোলন করা বাধাগ্রস্ত হতে পারে। এমনিতে আমরা সবাই মানসিকভাবে খুব মানে টেনশনের মধ্যে ছিলাম। তখন আমাদের এই ধরনের চিন্তা মাথায় আসতো আমাদের, যা ব্যাংক বন্ধ হয়ে গেছে, ব্যাংকের কাছে টাকা তুলতে পারবো না। এইটা মাথায় কিন্তু আমরা সরকারিভাবে কিন্তু সমস্ত ব্যাংক খোলা রাখা হয়েছিল। এবং আমরা ঢাকা ব্যাংকে তো ওই নির্দেশনার আলোকেই আমরা কিন্তু সমস্ত ব্যাংক ব্রাঞ্চ খোলা রেখেছিলাম, শুধুমাত্র যেসব এলাকাতে লকডাউন ছিল ওগুলোকে বাইরে রেখে। এতে করে কী হয়েছে, কাস্টমারের সাথে ব্যাংকের যোগাযোগটা সবসময় অব্যাহত ছিল। এবং সেক্ষেত্রে আমরা যে প্রচার করেছি যে নিরাপত্তা নিশ্চিত করে আপনি ব্যাংকে আসবেন, মাস্ক পরে আসবেন। আমাদের ব্যাংকে তার মানে স্যানিটাইজ করার ব্যবস্থা ছিল, হাইজিন মেনটেন করার ব্যবস্থা ছিল, যারা ক্যাশের সেবা দিয়েছে তাদের পিপি পরা ছিল। এতে করে কিন্তু আমরা দেখা গেছে কি বেশ মানে দুইটা পক্ষকেই
নিরাপদ রাখতে পেরেছি। এমনিতে আপনাদের যে পরিমাণ গ্রাহক আছে সেই পরিমাণ গ্রাহকের কত শতাংশ ডেবিট কার্ড ব্যবহার করেন? আমাদের এখন যদি বলি আমাদের অলমোস্ট আমাদের 70% মতো আমাদের রিটেল গ্রাহকরা ডেবিট কার্ড ইউজ করছে। আপনাদের বুথ সার্ভিস কেমন আছে যে এই ডেবিট কার্ড যারা ব্যবহার করেন? কারণ কার্ড আমার থাকলেও কিন্তু বুথ যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এই কার্ডের তো আমি ব্যবহার সঠিকভাবে করতে পারছি না। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বর্তমানে এনপিএসবি যে ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক, তাতে করে কিন্তু যে কোনো কার্ড যে কোনো ব্যাংক এটিএমে চলে, কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকের এটিএম কম বা বেশি এতে ডিপেন্ড করে না যে তার সেবা ব্যাহত হবে কিনা। আপনি যদি জেনে থাকবেন বাংলাদেশে যতগুলি ব্যাংক আছে প্রায় সবগুলো ব্যাংকই এনপিএসবির মেম্বার, যার ফলে আমার কার্ড কিন্তু অন্য ব্যাংকে চলবে, অন্য ব্যাংকের কার্ড আমার ব্যাংকে চলবে। যখন আপনি আমাদের কার্ড ইউজ করবেন তখন ডেফিনেটলি আপনি যে কোনো ব্যাংকের এটিএমে যেতে পারবেন। আর যদি ব্র্যান্ডেড কার্ড হয়, ভিসা মাস্টার কার্ড হয়, সেক্ষেত্রে যে কোনো ব্যাংকের এটিএম ইউজ করতে পারবেন। সুতরাং এখানে কিন্তু কোনো সমস্যা নাই। আমরা একটা ছোট্ট বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকুন আপনি। দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আজকের অতিথি ঢাকা ব্যাংকের হেড অফ রিটেল জনাব এইচ.এম. মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ডিসকাশনে। কথা বলছি আজকের অতিথি ঢাকা ব্যাংকের হেড অফ রিটেল জনাব এইচ.এম. মোস্তাফিজুর রহমানের সঙ্গে। ভোক্তারা আসলে ব্যাংক থেকে, একক ভোক্তা যারা, তারা আসলে ব্যাংক থেকে কী কী সেবা পেতে পারেন এবং সেসব সেবা পাওয়ার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে ব্যাংকগুলো আসলে কী কী ভূমিকা রাখছে তাই নিয়ে আমি একটু জানতে চাচ্ছি। মানুষের আসলে আগ্রহ যে বিষয়গুলো থাকে আসলে সেটি হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো থেকে, সেটি হচ্ছে যে কার লোন, হোম লোন, মানে তারা কিভাবে সহজভাবে পেতে পারে। আপনি তো আমাদের দর্শকদের একটু বলেন যে হোম লোন এবং কার লোন পাওয়ার ক্ষেত্রে আপনারা কী কী ক্রাইটেরিয়া লক্ষ্য করেন এবং একজন গ্রাহক কী কী পন্থা অবলম্বন করলে তিনি সহজভাবে এগুলো তিনি পেতে পারেন। প্রথমে আমি হোম লোন যদি বলি, হোম লোন মূলত আমরা ব্যাংকগুলি আমরা হোম লোনের ব্যাপারে 3-4টা রকমের লোন আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট পারচেস করার জন্য লোন দিয়ে থাকি, আমরা আপনার নিজের বাড়ি কনস্ট্রাকশন লোন দিয়ে থাকি, আপনি আগের এক্সিস্টিং একটা বাড়ি আছে এটা এক্সটেন্ড করবেন আপনি লোন দিয়ে থাকি, আর রিনোভেশনের লোন দিয়ে থাকি। এই প্রতিটা লোনের ক্ষেত্রে কিছু প্রথম যে শর্তটা থাকবে, তাকে আয় ক্ষমতা থাকতে হবে, যে গ্রাহকের অবশ্যই একটা আয়ের মাধ্যম থাকতে হবে, সেটা আপনি ব্যবসায়িক হোক বা চাকরিজীবী হন, থাকতে হবে প্রথম কথা। দ্বিতীয় হলো যে আপনি যে প্রপার্টিটা কিনবেন বা প্রপার্টিতে ইনভেস্ট করবেন, সেটা আপনার একটা অনুপাত আপনি ইনভেস্ট করতে হবে আপনাকে। ফর এক্সাম্পল একটা ডেয়ারি রেশিও বলে, যে আমাদের বর্তমান যে নিয়ম হচ্ছে আমরা সর্বোচ্চ একটা হোম লোনে 2 কোটি টাকা ইনভেস্ট করতে পারে, ব্যাংক পারে। কিন্তু এখানে দেখা যাবে যে রেশিও 70-30 মেনটেন করতে হবে। তার মানে আপনি 2 কোটি টাকা যদি আপনি লোন নিতে হয়, এর 30% কিন্তু ইনভেস্ট করবে হলো আপনার কাস্টমার নিজে, আর 70% ব্যাংক দিবে। কিন্তু এই ব্যাংকের কন্ট্রিবিউশন একটু করে বেশি হবে না। আমি সহজভাবে বলি, আপনি 1 কোটি টাকা যদি কোনো প্রপার্টি আপনি নির্ধারণ করেন কেনার জন্য, ওখানে 30 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, আর 70 লক্ষ টাকা ব্যাংক দিবে। কিন্তু এই ব্যাংকের কন্ট্রিবিউশন 2 কোটি বেশি হবে না। আর কি দেখি আমরা, সেই বাড়িটা আসলে কি উপযুক্ত কর্তৃপক্ষের অ্যাপ্রুভ কিনা ডিজাইনটা, হ্যাঁ, রাজুক বলেন বা ঢাকার বাইরে যে সব অথরিটি আছে বা পৌরসভা বলেন, সেটা আমরা দেখে থাকি। দ্বিতীয় হলো যে ডিজাইনের সাথে কোনো বিচ্যুতি ঘটেছে কিনা বাড়ি কনস্ট্রাকশনের সময়। দেখা গেছে অনেক সময় একটা বাড়ি এক ডিজাইন করা আছে, সেখানে কিছু এক্সটেনশন মানে এডিশনাল কিছু জায়গা নেওয়া হয়েছে, ওইগুলো আমরা খেয়াল করি। তারপরে দেখি আমরা যে ভদ্রলোক যে কাস্টমার আমাদের কাছে লোন অ্যাপ্লাই করেছেন, তার সেই যে প্রতিষ্ঠানে কাজ করছেন বা যে ব্যবসা করছেন কতদিন ধরে করছেন, তার ক্যাশ ফ্লোটা আমরা হিসাব করি। আমরা জানি যে বাংলাদেশে সবচেয়ে কিন্তু দীর্ঘমেয়াদী লোন কিন্তু হোম লোনটাই, যেটা আমরা সর্বোচ্চ 25 বছর লোন দিতে পারি। সেক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখি, সবগুলো খেয়াল রাখে যে 25 বছর ক্যাশ ফ্লো কেমন থাকবে কাস্টমারের, এটা দেখার বিষয়। যে ব্যবসা করছেন বা চাকরি করছেন, সেটা কতদিন সে কন্টিনিউ করতে পারবেন, এটা আমরা দেখে থাকি। কারণ আমরা কোনো চাই না যে একটা কাস্টমার একটা বাড়ি দেওয়ার পরে কোনো কারণে রিপেমেন্ট করতে অস্বাচ্ছন্দ্য বোধ করুক। এইসব হোম লোনের ক্ষেত্রে আপনাদের সুদ কতটুকু? জি, ভালো প্রশ্ন করেছেন। এই ধরেন এই এপ্রিলে আপনারা সবাই জেনে থাকবে 9/6 একটা বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা আছে যে ডিপোজিটের রেট সর্বোচ্চ 6% হবে আর ঋণের রেট সর্বোচ্চ 9% হবে। সুতরাং এই নির্দেশনার পরে সকল ব্যাংকই কিন্তু ম্যাক্সিমাম রেট 9%। এর নিচে অনেকে ব্যাংক হয়তো বা করতে পারবে, কিন্তু উপরে করার কোনো সুযোগ নাই। এর সাথে কি আপনার কোনো হিডেন চার্জ আছে? হিডেন চার্জ বলতে এখানে কিছু নাই, যে যা কিছু চার্জ আমরা আসলে কাস্টমার কাছে নিয়ে থাকি, প্রথমে তাকে বলা হয় সব চার্জ। এর মধ্যে কি থাকে যে একটা প্রসেসিং ফি থাকে, লোন প্রসেসিং ফি থাকে, যেটা আমাদের কাস্টমারকে আমরা আগেই বলে দিই যে এটা 0.5 থেকে শুরু করে 1.5 পর্যন্ত রেঞ্জ থাকে। এই ব্যাংক ভেদে ভ্যারি করে এটা। আর এর বাইরে কিছু ফিস থাকে, যেটা আপনার লিগাল ভ্যাটিং ফিস থাকে, ভ্যালুয়েশন ফিস থাকে, যেগুলো কাস্টমার আগে জানানো হয়। এখানে কোনো কাস্টমারের কাছে না জেনে এরকম সুযোগ নাই, সুতরাং যা কিছু নেওয়া হবে কাস্টমারকে জানিয়ে নেওয়া হবে।
এটি কি ঢাকা বা ঢাকার বাইরের ক্ষেত্রে কোনো পরিবর্তন আছে? জি না, আবার আমি যে কথাটা বললাম যে লোনের যে কোন ক্যাটাগরিতে লোন দেওয়া যাবে এবং দ্বিতীয় হলো লোনের সিলিং কত হবে, রেট কত হবে, সারা বাংলাদেশে একই নিয়ম। এটা ঢাকা চিটাগাং খুলনা সব জায়গায় একই নিয়ম। তো মূলত এটা করি যে ব্যাঙ্কগুলো মূলত আমরা অ্যাপার্টমেন্ট পারচেসটাকে বেশি উৎসাহিত করি। আমরা এটা মানে উদ্দেশ্য এরকম হচ্ছে যে আমাদের যারা গ্রাহক আছেন, যারা ভাড়া বাসায় বসবাস করছেন, তারা যেন ভাড়া থেকে শিফট করে নিজেরা বাড়ি করতে পারেন, ওইটা আমার মূল লক্ষ্য আর কি। এখানে অনেকগুলো বিষয় থাকে যেমন আমরা তো আসলে ব্যাংক হলো ফাইন্যান্স করছে, ব্যাংক হলো একটা অর্থের উৎস তৈরি করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা ডেভেলপার আছেন বা যারা মানে বাড়ি সাপ্লাই করছেন, সেখানে বেশ কিছু কিন্তু চ্যালেঞ্জ কিন্তু কাস্টমার ফেস করেন। সো আমরা মনে করি যে ওই জায়গাটা তো কিন্তু আমরা ব্যাংক ফাইন্যান্স 9% রেট কমালাম, আমরা ফান্ড নিয়ে আমরা অ্যাভেলেবল আছে, বাট কাস্টমার কোথায় ফ্ল্যাট কিনবেন ওইটা কিন্তু একটা খুব গুরুতর প্রশ্ন দাঁড়ায়। সে আস্থা পাবেন কোথায় এবং সে টাইমলি রিসিভ করতে পারবেন কিনা বাড়িটা, এবং আপনার যে ডিড যে কন্ট্রাক্ট দিয়ে এগ্রিমেন্ট মানে শুরু করলো মানে বাড়িটা কেনার জন্য যেসব এগ্রিমেন্ট হয় সেটা কি শেষ পর্যন্ত ঠিক থাকবে কিনা, ঠিক ভেরিফাই না পেলে ক্ষেত্রে কোনো কনসালটেন্ট ডিপার্টমেন্ট আছে কি এই ব্যাপারে? না, আমরা যেটা করি ব্যাংক আসলে ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা কি করি, কাস্টমারের কাছে কিছু সোর্স উন্মুক্ত করি। যেমন আমরা প্রায় প্রতিটা ব্যাংক বলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, বিভিন্ন রিনাউন্ড ডেভেলপারের সাথে তারা এগ্রিমেন্ট করা থাকে। তাদের সুবিধা হয় কি, আপনি যখন আমাদের ব্যাংকে আসলেন, আপনি যখন আপনি জিজ্ঞেস করেন যে আমি কোন বাড়িটাতে কি আমি ইনভেস্ট করতে পারি, তো আমরা একটা কাউন্সিলিং সার্ভিস দিয়ে থাকি যে আমি এলাকা জানতে চাই কোন এলাকাতে আপনি কিনতে আগ্রহী, আপনার প্রায় বাজেট কেমন। তো আমরা কিছু আমাদের লিস্টটাকে আপনাকে উন্মুক্ত করি যে এই আমাদের পার্টনার আছেন, আপনি এখানে কথা বলতে পারেন, এটুকু বলি। কিন্তু ডিসিশন আমরা আপনার। হ্যাঁ, সেক্ষেত্রে কী সুবিধা আছে যে আপনি পার্টনারের কাছে আপনি যান, আমাদের ফাইন্যান্স না, সে কিছু ছাড় পেতে পারেন। কী করে, ডেভেলপারগুলো কিছু ছাড় দিয়ে থাকে, ডিসকাউন্ট দিয়ে থাকে, আর আমরাও কিছু ছাড় দিয়ে থাকি। এবং আমরা নর্মালি সবগুলো ব্যাংকগুলো রিনাউন্ড যে ডেভেলপারগুলো আছে তাদের সাথে এগ্রিমেন্ট করে আর কি এই সেবাটা দিয়ে থাকি আর কি। আরেকটি হচ্ছে যে এখন একটি প্রবণতা তৈরি হচ্ছে যে মানুষের মধ্যে গাড়ি এখন আর আপনার বিলাসিতা নয়, ব্যক্তিগত গাড়ি এখন প্রয়োজনের তালিকায় চলে আসছে। সেক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি যারা কিনতে চান, ব্যাংকের এক্ষেত্রে কি সেবা দিয়ে থাকে? ব্যাংক এখানে গাড়ির ক্ষেত্রে মনে রাখতে হবে, ব্যাংক আসলে রিকন্ডিশন গাড়িতে লোন দিয়ে থাকে অথবা ব্র্যান্ড নিউ গাড়িতে লোন দিয়ে থাকে। সেক্ষেত্রে এখানেও একটা সিলিং করা আছে যে সর্বোচ্চ 40 লাখ টাকা আমরা লোন দিয়ে থাকি। এবং এইখানে রেশিও আমি যেটা হোম লোন বলেছিলাম 70-30 রেশিও বলেছিলাম, ব্যাংক 70% দিবে, 30% গ্রাহক দিবে, গাড়ির ক্ষেত্রে 50% দিবে গ্রাহক আর 50% দিবে হচ্ছে আপনার ব্যাংক। কিন্তু এই অ্যামাউন্টটা 40 লাখ এক্সি করবে না। আচ্ছা, তারপরে আমি যদি কোনো গাড়ি 60 লাখ টাকার কিনি, ব্যাংক 40 লাখ লোন দিবে তাকে। আর যদি কোনো গ্রাহক 30 লাখ টাকা গাড়ি কেনে, তাকে আমি 15 লাখ লোন দিব। সো এখানে আসলে ডিপেন্ড করবে গ্রাহক কোন গাড়ি কিনছেন। সে যদি আপনার রিকন্ডিশন গাড়ি ব্র্যান্ড ওপর ডিপেন্ড করবে, দাম নির্ধারণ মানে নির্ধারিত হয়। আবার একইভাবে আপনার কোত্থেকে কিনছেন, ব্র্যান্ড নিউ কিনছেন কিনা, সুতরাং এটা গ্রাহকের চয়েস থাকে যে আমি কোন গাড়ি কিনবো। আমরা একইভাবে বোধহয় লোনের ক্ষেত্রে আপনি জানেন যে আসলে আমরা জনগণের অর্থই মানে নিয়েই আরেকজনকে দিচ্ছি। সো অর্থ যাতে প্রভাবটা নিশ্চিত হয় আমাদের দিকে, এটা আমরা সবসময় খেয়াল রাখি। সো যে কোনো ঋণ দেওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে খেয়াল রাখি যে তার লোন পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। এটা সবচেয়ে বড় কারণ এটা কথা এই কারণে যে ডিপোজিট যে আছেন তার স্বার্থ সাহায্য করতে হয় আমাদেরকে। এটা আর যেটা বলছিলাম যে সেক্ষেত্রে যে আপনি এই এখন বিলাসিতা অবশ্যই নয়, এখনও গাড়ি নানা ব্র্যান্ড আছে, নানা ভ্যারাইটি আছে, মানুষের পার্চেসিং পাওয়ার মধ্যে চলে আসছে। কিন্তু আপনি যে কন্ট্রিবিউশন যেটা করবেন 50%, সেটা যদি আপনি নিজে রেডি করতে পারেন, যে কোনো ব্যাংকে যেতে পারেন আপনি লোন নেওয়ার জন্য। এই যে বললাম রিকন্ডিশন গাড়ি বা আপনার ব্র্যান্ড নিউ, এরা মিনিমাম একটা প্রাইস কিন্তু এখানে আপনি দিতে হয়। এর বাইরেও কিন্তু আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু মানুষ কেনা করতে পারে। এখানে কিন্তু সরাসরি সেকেন্ড হ্যান্ড গাড়িটা ফাইন্যান্স না করলেও বিকল্প যে ফাইন্যান্স আছে আমাদের, যে আমরা এনি পারপাস লোন আছে আমাদের মনে করেন, আচ্ছা, সেখান থেকে সেটা নিয়ে আপনি কিন্তু এনি পারপাস ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা আরও একটি বিরতি নিচ্ছি, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আরেকটি বিরতির পরে ফিরে এসে হোম লোন এবং কার লোনের বিষয়ে আরও কিছু বিষয় জানতে চাইব, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ আপনাদেরকে। কথা বলছিলাম হোম লোন এবং কার লোন নিয়ে, যে এগুলো ভোক্তা কিভাবে সহজভাবে ব্যাংক থেকে পেতে পারেন এবং এসব পণ্য এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনীয়তার তালিকায় যুক্ত হয়েছে। আপনি হোম লোন এবং কার লোনের বিষয়ে বলছিলেন ব্যাংকগুলো কী ধরনের সেবা দিয়ে থাকে। আমি একটু জানতে চাচ্ছি যে যারা লোন নেওয়ার পরে অনেকেই আপনার ডিফল্টার হয়ে যান, আপনার কিস্তি ঠিকমতো দিতে পারেন না, এই সব ক্ষেত্রে ব্যাংক আসলে মানে কি খুব বেশি মানে কঠোর হয়ে যায়, নাকি গ্রাহকের সাথে মিলে এটিকে আরও কীভাবে ঠিক রাখা যায় সেই বিষয়টা দেখেন? মানে ভালো প্রশ্ন করেছেন। অনেকে ভুল ধারণা করে গ্রাহকরা যে আসলে ব্যাংক মনে হয় নিষ্ঠুর আচরণ করে টাকা শোধ না করতে পারলে। আসলে আমি এটা খেয়াল করতে পারি, যখন আমি লোন দিচ্ছি কাউকে, তখন আপনি খুব যাচাই বাছাই করে দিচ্ছি আপনার লোনটা, তখন তো আপনাকে আমি খুব সাদরে গ্রহণ করেছি।
কিন্তু মানুষের জীবনে যেমন পরিবর্তনশীল, আপনার আয়ের চেঞ্জ হতে পারে, আপনার লাইফস্টাইল বদলাতে পারে, আপনার দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো ঘটনা ঘটতেই পারে। তো সেটার আলোকে আমরা ডেফিনেটলি কাস্টমারকে কাউন্সিলিং করি, আমরা জানতে চাই কারণটা কী আসলে। প্রথম কথা হলো কি, আমি যে দুর্ঘটনার কথা বলছিলাম, যে হোম লোন, কার লোন, দুটো কিন্তু আমার ক্যাশ, মানে আমার সিকিউর লোন। কিন্তু কী অর্থে, যে বাড়িটা তো মর্গেজ করা থাকে ব্যাংকের নামে, আর গাড়িটাও কিন্তু ব্যাংকের নামে থাকে। সো একটা ঘটনা, যে আপনি যে আদায়ের কথা বলেন, ব্যাংক দুইটা ক্ষেত্রে কিন্তু তার অর্থ আদায়ের ব্যাপারে কিন্তু নিশ্চয়তা একটা ক্যারি করে, যে আমি যদি গ্রাহক যদি পরিশোধ করতে না পারে, বাড়িটা ব্যাংকের নামে হবে, সেক্ষেত্রে ব্যাংক ওইটাকে লিকুইড করে আপনি ক্যাশলেস হতে পারবে। আবার কারের ক্ষেত্রেও তাই, কিন্তু মানে গাড়ি লোনের ক্ষেত্রে তাই। এটা আমাদের উদ্দেশ্য কখনোই না। আমরা দেখতে চাই কাস্টমারের আসলে কেন সে দিতে পারছেন না, তার কী সমস্যা, তা বিভিন্ন শিডিউল করে দেই, তাকে আমরা কিছু ওয়েভার দেই, তাকে আমরা সময় বাড়িয়ে দেই, তাকে এইগুলো আমরা করে থাকি। তো এর মধ্যে দেখা যায় অনেক গ্রাহকই মানে সে এখানে ঘুরে দাঁড়ায়। আপনি একটু আমাকে স্পেসিফিকলি বলেন যে ঢাকা ব্যাংকের রিটেল ব্যাংকিংয়ে কী কী ধরনের সেবা আছে, আপনাদের একজন গ্রাহক কী কী সেবা ঢাকা ব্যাংক থেকে, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু কি আছে আপনাদের, যে অন্য ব্যাংকগুলো থেকে ঢাকা ব্যাংক এই ক্ষেত্রে একটু আলাদা করা যায়? মানে বেসিক ব্যাংকিং যেটা আমি বলে থাকি, যে রিটেল ব্যাংকিংয়ের মধ্যে যা কিছু আছে বাংলাদেশে, সবগুলো আমাদের ব্যাংকে অবশ্যই আছে। স্পেশালি যদি বলতে হয়, সেক্ষেত্রে কিছু সেবা আছে আমাদের, যেগুলো আমরা পায়োনিয়ার বলতে পারেন। যে বাংলাদেশে আমরা প্রথম হোয়াটসঅ্যাপ ব্যাংক চালু করেছি, বাংলাদেশে প্রথম অ্যাকাউন্ট ফ্রম হোম চালু করেছি, বাংলাদেশে আমরা প্রথম, আপনি জেনে থাকবেন যে মোবাইল ওয়ালেট টাকা ট্রান্সফার, যে আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশ, পপুলার একটা ট্রানজ্যাকশন হয়, অ্যাকাউন্ট থেকে বিকাশ টাকা ট্রান্সফার করা যায়, ওটা বাংলাদেশে প্রথম চালু করেছি আমরাই। এর বাইরে আমাদের একটা ইউনিক সার্ভিস প্রথম চালু করেছি বাংলাদেশের লাউঞ্জ কি বলে, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। যারা আপনারা জানেন যে দেশের বাইরে যা ট্রাভেলে যান, তার প্রায়োরিটি পাস আপনারা ক্যারি করেন, এডিশনাল প্লাস্টিক ক্যারি করতে হয়। তো আমরা প্রথম মাস লঞ্চ করেছি, আমাদের এডিশনাল প্লাস্টিক লাগবে না, আপনি যে কার্ডটা দেওয়া হবে, সিগনেচার কার্ড, প্লাটিনাম কার্ড, ওই কার্ডটাই আপনি লাউঞ্জ কি হিসেবে ইউজ করে বাইরে আপনি যে কোনো এয়ারপোর্ট মানে লাউঞ্জ এক্স পাবেন। এর বাইরে আমাদের স্টুডেন্ট ব্যাংকিং আছে, যে আমরা দেশের বাইরে যারা পড়তে যায় তাদেরকে আমরা সহযোগিতা করি, তাদেরকে আমরা বাইরে টাকা ওভারসিজ ভর্তির ব্যাপারে, টাকা পাঠানোর ব্যাপারে আমরা সহযোগিতা করে থাকি। এটা একটা আমাদের সেবা আছে। এর বাইরে আমাদের আরেকটা সেবা আছে, এটা আমি সুযোগ পাচ্ছি বলার এখানে, যে এডু সেভিংস, এটা বাচ্চাদের একটা প্রোডাক্ট আছে। আমি জানি ডিপিএস যে প্রোডাক্টটা আপনারা জেনে থাকবেন, যে আপনারা নির্দিষ্ট সময় লক্ষ্য রেখে আপনারা টাকা প্রতি মাসে সঞ্চয় করেন, যে 10 বছর 5 বছর সঞ্চয় করেন। ওখানে ইন্স্যুরেন্স কাভারেজ নর্মালি থাকে না, বাট এই এডু সেভিংস প্রোডাক্টটা ওয়ান সর্ট অফ ডিপিএস, যেটা বেসিক্যালি একটা গার্ডিয়ানের অধীনে একটা ছেলে ছাত্র করবে, কিন্তু এটা ইন্স্যুরেন্স কাভার থাকবে। যদি কোনো কারণে ধরেন এমন হয় যে দুর্ঘটনা ঘটে, যে ম্যাচুরিটি ভ্যালু যদি 20 লাখ টাকা হয়ে থাকে, ওই সে একটা কিস্তি দেওয়ার পরে যদি দুর্ঘটনা ঘটে থাকে, 20 লক্ষ টাকা কিন্তু তার নমিনি পেয়ে যাবে। এটা আমাদের ইউনিক প্রোডাক্ট আমাদের যুবন ঢাকা ব্যাংকের। এনি পারপাস লোনের কথা বলছিলেন, এনি পারপাস লোনের সীমা কতটুকু? এই সীমা হচ্ছে 20 লক্ষ টাকা। এক্ষেত্রে গ্রাহককে কি কি জিনিস দিতে হবে ব্যাংক? এখানে প্রথম হলো যে আমি প্রতিটা ক্ষেত্রেই যেটা বলেছি, কাস্টমারের আয় থাকতে হবে এবং তার ট্রানজ্যাকশনকে রিফ্লেক্ট হতে হবে অ্যাকাউন্টে। সে চাকরি করুক, ব্যবসা করুক, আমরা চাকরি করলে আমরা ব্যাংকের সার্টিফিকেট নিয়ে থাকি, তার ট্যাক্স ফাইল রিটার্ন দেখি। আমরা ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সে দেখি, তার ট্রানজ্যাকশন দেখি, এবং আপনার সে কী পারপাস যে লোনটা নেবেন, এই পারপাস জানতে চাই আমরা। ফর্মুলা আছে, যে ডেট বারের ইস্যু দেখি আমরা, যে কতটুকু লোন সার্ভিস করতে পারবে, আদার অবলিগেশন কী আছে, তার দৈনন্দিন ব্যয় কেমন, তার মান্থলি ব্যয় কেমন, এগুলো দেখে আমরা একটা ফর্মুলাতে ফেলে আমরা আসলে অ্যাসেস করি যে আসলে সে কত লোন পাবে। 20 লক্ষ টাকা সর্বোচ্চ সিলিং বললাম, যেটা যে এটা আপনি হয়তো বা 10 লাখ পেতে পারেন, 12 লাখ পেতে পারেন, কিন্তু 20 লাখ বেশি পাবেন না। আমরা আজকের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি যে আপনার মাধ্যমে গ্রাহকরা যারা কার লোন, হোম লোন, এনি পারপাস লোন এগুলো নিতে চান, নিতে আগ্রহী, তারা অবশ্যই অনেক বিষয় জানতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। করোনার সময় আতঙ্কিত নয়, সচেতন হয়ে সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।